1968 সালের আগে ফরেন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বলে কার্যত কিছুই ছিল না ভারতের। দায়িত্ব গ্রহণের মাত্র 3 বছরের মধ্যে দেশকে একটি দুর্ধর্ষ ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি যিনি উপহার দিয়েছেন তার নাম পণ্ডিত রামেশ্বরনাথ কাউ। RN কাউ নামে জনজীবনে বেশি পরিচিত ছিলেন নিভৃতচারী এই গোয়েন্দা শিরোমণি। তাহলে শুরু করি গোয়েন্দা কাউয়ের কাহিনী। আর এরকম আরো অনেক কাহিনী শুনতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল ইনফোয়ানা। 1918 সালের 10ই মে বারাণসীতে পণ্ডিত রামেশ্বরনাথ কাউয়ের জন্ম। কাউয়ের পূর্বপুরুষেরা কাশ্মীর উপত্যকার শ্রীনগর ছেড়ে উত্তরপ্রদেশের লখনৌতে আশ্রয় নিয়েছিলেন। লখনৌ শহরের কাশ্মীরি মহল্লায় কাউ পরিবার নতুন বসতি গড়ে তোলে। মাত্র 6 বছর বয়সে বাবাকে হারান রামেশ্বরনাথ। কাকা ত্রিলোকীনাথ পণ্ডিতের অভিভাবকত্বে মানুষ হয়েছিলেন কাউ। ম্যাট্রিকুলেশন ও ইন্টারমিডিয়েট বড়োদায়। লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, তারপর এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন RN কাউ। শৈশব থেকেই মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ইংলিশ, হিন্দি ছাড়াও ফার্সি, উর্দু ও সংস্কৃতে চোস্ত ছিলেন রামেশ্বরনাথ। আইন নিয়ে পড়তে পড়তেই সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে 1940-এ ইম্পেরিয়াল পুলিশ সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনের প্রথম পোস্টিং কানপুরে অতিরিক্ত পুলিশ সুপার পদে। পুলিশের চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যেই গোয়েন্দাগিরি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন রামেশ্বরনাথ। 1947-এর জুনে ডেপুটেশন নিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোতে চলে যান কাউ। স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব পান। দীর্ঘ কর্মজীবনে আর কখনো গায়ে উর্দি চাপাননি কাউ সাহেব। আজকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা নামে যে সংস্থাটিকে নিয়ে দেশে বিদেশে জোর চর্চা, সেই কে ইন্দিরা গান্ধীর ব্রেন চাইল্ড বললে কিন্তু ভুল হয় না। ইন্দিরার সৌভাগ্য তিনি RN কাউয়ের মতো একজন দক্ষ, যোগ্য, মেধাবী ও স্থিরমতি আধিকারিকের হাতে নতুন এজেন্সিকে গড়ে পিঠে নেওয়ার দায়িত্ব তুলে দিতে পেরেছিলেন। কোনো কোনো সময় ব্যক্তি আর প্রতিষ্ঠান সমার্থক হয়ে দাঁড়ায়। শত্রু মিত্র উভয়ের কাছে কাউ এবং অভিন্ন হয়ে উঠেছিলেন। নিজের কর্মগুণে এমন উচ্চতায় পৌঁছেছিলেন কাশ্মীরি এই ব্রাহ্মণ। 67-তে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন RN কাউকে ডেকে নতুন একটি এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সির জন্য প্রজেক্ট তৈরি করে জমা দিতে বললেন, তখন কাউ IB-র যুগ্ম অধিকর্তা পদে কর্মরত। কাউয়ের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত সহকর্মী K. শঙ্করন নায়ারের লেখা বই থেকে জানা যায়, জওহরলালের ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক থাকার সুবাদে কাউ ছিলেন নেহরু পরিবারের অত্যন্ত আস্থাভাজন। আগে থেকেই ইন্দিরা তাকে চিনতেন। নায়ারের মতে মিসেস গান্ধীর গুরুত্বপূর্ণ মিশনের ক্যাপ্টেন হতে এটা কাউয়ের জন্য হয়তো অতিরিক্ত একটা যোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছিল। তার উপর কাশ্মীরি পণ্ডিত হওয়াটাও কাউকে নতুন এজেন্সির প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছিল, এমনটাই মনে করেন K. শঙ্করন নায়ার। তবে RN কাউকে ইন্দিরার ভরসা করার পেছনে যে কারণই থাকুক না কেন, এর মতো সিক্রেট সার্ভিসের অধিনায়কত্বের জন্য কাউয়ে ছিলেন বেস্ট চয়েস। কাউয়ের কর্মদক্ষতা ছিল প্রশ্নাতীত, অভিজ্ঞতার ঝুলি ছিল সমৃদ্ধ, অথচ স্বভাবে প্রচার বিমুখ কাউ ছিলেন পর্দার পেছনেই স্বচ্ছন্দ। শত্রুপক্ষের নজর এড়াতে যে সংগঠনের নামেই ক্যামোফ্লাজ, সেই সংগঠনের নেতা হিসেবে দরকার ছিল RN কাউয়ের মতোই একজন সুদক্ষ অথচ লো প্রোফাইল গোয়েন্দা আধিকারিক। ইন্দিরা চাননি আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসে এর মিশন ব্যাহত হোক। তিনি কেমন সংগঠন প্রত্যাশা করেন প্রজেক্ট তৈরির আগে কাউকে বুঝিয়ে বলেছিলেন। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী ভারতের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির চমৎকার একটি কাঠামো তৈরি করেছিলেন রামেশ্বরনাথ কাউ। K. শঙ্করন নায়ারের ভাষ্য অনুযায়ী এর কাঠামো রচনাই ছিল কাউয়ের জীবনের শ্রেষ্ঠ কাজ। সংস্থায় কর্মরতদের পদ সচিবালয়ের ধাঁচে সাজিয়েছিলেন কাউ। প্রস্তাবিত গঠন কাঠামোয় নতুন এজেন্সির প্রধানের পরিচয় হয় সচিব, অধস্তনদের আন্ডার সেক্রেটারির পদমর্যাদা দেওয়া হয়। ভারতের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং নামকরণে তৎকালীন ক্যাবিনেট সচিব DS যোশীর ভূমিকা ছিল বলে নায়ার তার বই ইনসাইড IB অ্যান্ড দ্য রোলিং স্টোন দ্যাট গ্যাদার্ড মস এ দাবি করেছেন।
সংস্থার প্রকৃত উদ্দেশ্য লোকচক্ষুর থেকে গোপন রাখতে ছদ্মনামে সংস্থাটিকে ক্যাবিনেট সচিবালয়ের একটি শাখা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন যোশী। রয়ের টিম তৈরিতে অবাধ স্বাধীনতা পেয়েছিলেন টিম লিডার কাউ। নতুন সংস্থার নিয়োগ প্রক্রিয়া ছিল ইউপিএসসির নিয়ন্ত্রণ মুক্ত। আইপিএস ক্যাডার নেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না। নতুন নিয়োগ হোক বা পুরনো পদ সৃষ্টি, দূতাবাসগুলোতে পোস্টিং কিংবা বিদেশ ভ্রমণ, সংস্থার প্রধান হিসেবে কাও ক্যাবিনেট সচিবালয় যে প্রস্তাব পাঠাতেন, ক্যাবিনেট সচিবালয়ের একজন সচিব হিসেবে তিনি তাতে ছাড়পত্র দিতেন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তা কার্যকর করতে রয়ের অভ্যন্তরীণ কাজকর্ম আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত এমন সোজাসাপটা হওয়াই বাঞ্ছনীয় ছিল। আইবি সহ বিভিন্ন সেক্টর থেকে মাত্র 250 জনকে নিজের হাতে সযত্নে বাছাই করে একটা ছোট টিম তৈরি করেছিলেন স্পাই মাস্টার অফ ইন্ডিয়া। 1968 সালের 21শে সেপ্টেম্বর ধর্ম রক্ষতি রক্ষিত আদর্শকে সামনে রেখে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রয় এর জন্ম। আত্মপ্রকাশের মাত্র 3 বছরের মাথায় কাও বয়েজরা দুর্ধর্ষ এক সিক্রেট সার্ভিসে পরিণত হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম.কে. নারায়ণন ইউপিএ জমানায় দেশের 3য় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। কাও জন্ম শতবর্ষে আইবির পূর্বতন প্রধান নারায়ণন তার এক্স বস সম্পর্কে বলেছেন, তার নেতৃত্বে কাজ করার অনুভূতিই অন্যরকম। তিনি ছিলেন একজন অসাধারণ ক্যাপ্টেন, যিনি নিজের হৃদয়ের উষ্ণতা দিয়ে টিমের ছোট বড় সকলের মনকে স্পন্দিত করতে পারতেন। টিমের সকলের কাছে কাও ছিলেন পিতৃপ্রতিম এক ব্যক্তিত্ব। পাকিস্তানের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই বা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের জন্ম 1948-এর 1 জানুয়ারি, পাকিস্তান রাষ্ট্রের জন্মের মাত্র 4.5 মাস পরে। 2 দশক পরে জন্ম নিয়ে ভারতের 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আইএসআইকে গুনে গুনে গোল দিয়েছিল। তখনও রয়ের গা থেকে আঁতুড়ের গন্ধ যায়নি। 71-এর 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের অধীনতা থেকে পূর্ববঙ্গকে মুক্ত করার ঘোষিত যুদ্ধটা চলেছিল মাত্র 13 দিন। কিন্তু যুদ্ধে পাকিস্তানের পরাজয় নিশ্চিত করার জন্য গ্রাউন্ড ওয়ার্ক শুরু হয়েছিল জানুয়ারি থেকেই। এই কাজে কাও বয়েজরা এতটাই সফল হয়েছিল যে রামেশ্বর নাথ কাউকেই বাংলাদেশের আসল কারিগর বলে দাবি করেন কেউ কেউ। পূর্ব পাকিস্তানে যে গণবিদ্রোহ আসন্ন, 70-এর শেষেই সেই আভাস পেয়েছিল নয়াদিল্লি। পূর্ব পাকিস্তানের গণবিদ্রোহ দমন করতে ভারতের আকাশ ব্যবহার করে পশ্চিম পাকিস্তান যাতে বিমান যোগে ঢাকায় সেনা পাঠাতে না পারে তার একটা উপায় বের করতে কাউকে বলেছিলেন ইন্দিরা। তখনও দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বহাল ছিল, কাজেই আন্তর্জাতিক আইন মেনে ভারতের ওপর দিয়ে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে বিমান চলাচলে কোনো বাধা ছিল না। এই পরিস্থিতিতে 1971-এর 3রা জানুয়ারি শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার গঙ্গা নামের ফক্কার F-24 বিমানটি হঠাৎই হাইজ্যাক হয়ে গেল। নিজেদের কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সদস্য বলে পরিচয় দিয়ে 2 অপহরণকারী বিমানটি লাহোরে নিয়ে যায়। বিমান যাত্রীদের নিরাপদে মুক্তির বিনিময়ে ভারতের জেলে আটক সহযোদ্ধাদের মুক্তি দাবি করে অপহরণকারীরা। ভারত সরকার দাবি মানতে অস্বীকার করলে 3 জন ক্রু সহ 32 জনকে নামিয়ে দিয়ে লাহোর বিমানবন্দরে প্লেনটি বিস্ফোরণে উড়িয়ে দেয় 2 অপহরণকারী। সকল যাত্রী নিরাপদে ভারতে ফিরে আসে, কিন্তু প্রতিবাদে 2 দেশের মধ্যে সমস্ত ধরনের বিমান যোগাযোগ বন্ধ করে দেয় নয়াদিল্লি। পুরো ঘটনাটাই ছিল রয়ের সাজানো নাটক। রয়ের প্রাক্তন আধিকারিক আর.কে. যাদব পরবর্তীকালে জানিয়েছেন, তাঁদের বসের জবাব নেই, প্লট তিনিই সাজিয়েছিলেন। বাংলাদেশকে নিজের হাতের তালুর মতোই চিনতেন কাও। পূর্ব পাকিস্তান থেকে আসা 1 কোটি শরণার্থীর ভেতর থেকে বেছে বেছে গেরিলা যোদ্ধা রিক্রুট করে 1 লক্ষের বিরাট বাহিনী তৈরি আর তাদের প্রশিক্ষিত করার কৃতিত্ব রকেই দেওয়া হয়। জনশ্রুতি আছে যে 69 থেকেই পূর্ব পাকিস্তানের মাটিতে পশ্চিম পাকিস্তানকে পর্যুদস্ত করার জাল বিছানোর কাজটি শুরু করেছিলেন আর.এন. কাও। শোনা যায় বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান একবার কাওকে দেখিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন,
এই ভদ্রলোক আমার থেকে আমার দেশ সম্পর্কে বেশি জানেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎখাত ও হত্যার ষড়যন্ত্র আগে থেকেই টের পেয়েছিল বাংলাদেশে থাকা RN কাওয়ের নেটওয়ার্ক। প্রধানের পরামর্শ শুনে ব্যবস্থা নিলে হয়তো প্রাণে বেঁচে যেতেন শেখ মুজিব। শেখ মুজিবুর রহমানের ঢাকার ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ছদ্মবেশে কাও নিজে দুবার গিয়ে শেখ সাহেবকে ষড়যন্ত্রের বিষয় সতর্ক করে দিয়েছিলেন। মুজিবকে ধানমন্ডির অসুরক্ষিত বাসা ছেড়ে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে উঠতে বলেছিলেন প্রধান। বঙ্গবন্ধু ও RN কাওয়ের শেষ মোলাকাতটি সম্ভবত হয়েছিল 1975 অগস্টের প্রথম সপ্তাহে। কাওয়ের কথায় মুজিব কর্ণপাত করেননি। 15 অগস্ট ভোরে সপরিবারে নিহত হয়েছিলেন তিনি। সিকিম চীনের গ্রাসে যাওয়ার আগেই ভারত যে পাল্টা চালে ক্ষুদ্র বাফার রাষ্ট্রটিকে নিজের 22তম অঙ্গরাজ্যে পরিণত করতে পেরেছিল তা সম্ভব হয়েছিল কেবল সঠিক সময়ে রয়ের পাঠানো তথ্যের কারণে। 1974 সালে সিকিমের চোগিয়াল রাজবংশের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে ইন্দিরা গান্ধীকে সতর্ক করেছিলেন রয়ের প্রধান RN কাও। চীন নাক গলানোর আগে চোগিয়াল রাজ পাল্ডেন ধুন্ডুব নামগিয়ালকে ম্যানেজ করে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করে নেন ইন্দিরা। কাওয়ের সফল দৌত্যের কারণেই রাজতন্ত্রের অবসানে রাজি হয়ে গণভোটের ডাক দেন থন্ডুব নামগিয়াল। সিকিমের অধিকাংশ মানুষ ভারত ভুক্তির পক্ষে রায় দিলে 1975 16 মে পৃথক রাষ্ট্র হিসেবে সিকিমের অস্তিত্ব লোপ পায়। ইন্দিরার সঙ্গে সুসম্পর্কের কারণে RN কাওকে ভালো নজরে দেখতেন না মোরারজি দেশাই। 77 ইন্দিরার পতনের পর জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এলে নিজের কর্মজীবনে প্রথমবারের মতো অস্বস্তির মুখে পড়তে হয় ভারতের ফিলোসফার স্পাই মাস্টারকে। 75 ইন্দিরাকে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করতে যারা প্ররোচিত করেছিলেন তাদের মধ্যে কাও একজন ছিলেন বলে মোরারজি সন্দেহ করতেন। যদিও এই সন্দেহ অমূলক ছিল বলেই ব্যক্তিগত পরিসরে জানিয়েছিলেন কাও। তবে কোণঠাসা ইন্দিরা যে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন কাওয়ের কাছে সেই তথ্য অজ্ঞাত থাকার কথা নয়। ঘনিষ্ঠ মহলে কাও দাবি করেছেন ইন্দিরাকে জরুরি অবস্থার মতো বিপজ্জনক পরিস্থিতি পরিহার করার পরামর্শ দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের একটি ভুল পদক্ষেপ ছিল কাওকে শায়েস্তা করতে বরাদ্দ কমিয়ে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর মতো অনবদ্য প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলা। প্রতিবাদে রয়ের সচিব পদ থেকে ইস্তফা দেন RN কাও। কাও বিদায় নিলে মোরারজির মনস্কামনা পূর্ণ হয়। কাওয়ের উত্তরসূরি কে শঙ্করন এই পদে 3 মাসও টিকতে পারেননি। রয়ের হাল এতটাই খারাপ করে ফেলেছিল জনতা পার্টির সরকার। 1980 সালে ক্ষমতায় ফিরেই RN কাওকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করেছিলেন ইন্দিরা গান্ধী। 1984 31 অক্টোবর দেহরক্ষীদের গুলিতে ইন্দিরা নিহত হওয়ার পর রাজীব গান্ধীর হাতে পদত্যাগ পত্র তুলে দিয়ে কাজের জগৎ থেকে চিরদিনের মতো বিদায় নেন রামেশ্বরনাথ কাও। ততদিনে 6 ফুটের মানুষটা একটা মিথ। প্রাক্তন রয়ের প্রধান AS দোলাত থেকে দেশের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতের সমস্ত গোয়েন্দা প্রবরেরা বারাণসীতে জন্ম নেওয়া এই কাশ্মীরি ব্রাহ্মণকেই গুরু মানেন। 70-এর দশকে পৃথিবীর সেরা 5 গোয়েন্দা প্রধানের তালিকায় ভারতের রামেশ্বরনাথ কাওকে না রেখে পারেনি ফ্রান্সের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি SDEC এর প্রাক্তন প্রধান কাউন্ট আলেকজান্ডার ডে মারেঞ্চাস। 2002 সালের 20 জানুয়ারি দিল্লিতে রয়ের প্রতিষ্ঠাতা প্রধান রামেশ্বরনাথ কাওয়ের বর্ণময় জীবনের অবসান হয়। প্রতিষ্ঠানের মধ্যেই বেঁচে আছেন কিংবদন্তি প্রতিষ্ঠাতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।